কালো অন্ধকার রাতে জঙ্গলের এক জনশূন্য রাস্তায় যদি আপনি অজানা কাউকে দেখতে পান তখন তাকে কখনো লিফট দেওয়ার ভুল করবেন না। রবি গাড়িতে আছে, গাড়ি জঙ্গলের রাস্তা দিয়ে এগিয়ে যাচ্ছে। মাঝ রাতের সময় তখনই একটা মেয়ে ওকে গাড়ি থামানোর ইশারা করে। রবি ওই মেয়েটাকে দেখে, তারপর গাড়িটাকে থামিয়ে দেয়। গাড়ি মেয়েটার কাছে এসে থেমে যায় আর রবি তাকে জিজ্ঞেস করে, এক্সকিউজ মি, আপনি এই সময় এই জনশূন্য রাস্তায়? আগে আগে আমার নাম তৃষা। আমার বাড়ির লোকেরা জোর করে আমার বিয়ে এমন এক ছেলের সঙ্গে করাতে চাইছে যাকে আমি এখনো জানিও না। আর এদিকে আমি অন্য কাউকে ভালোবাসি আর তার সঙ্গে বিয়ে করতে চাই। সেই জন্যই আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। প্লিজ প্লিজ আপনি আমার সাহায্য করুন প্লিজ। যার সঙ্গে পালাচ্ছ সে তাহলে কোথায়? মানে তোমার বয়ফ্রেন্ড? আমি ফোন করেছিলাম কিন্তু আগে থেকেই কোনো সমস্যায় আটকে আছে। ও বলল যে আমি যে করেই হোক যেন কোথাও রাত কাটিনি। ও সকাল অবধি আমাকে রিসিভ করে নেবে। যদি আপনি আমাকে শহর অবধি লিফট দিয়ে দেন তাহলে আমি কোনো হোটেলে থেকে যাব প্লিজ। ঠিক আছে ঠিক আছে, কোনো ব্যাপার না, বসে পড়ো। রবি তৃষাকে নিজের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল, কিন্তু ও কি আর জানতো যে ও একটা অসহায়কে মেয়েকে নয় বরং নিজের মৃত্যুকে লিফট দিচ্ছিল। মেয়েটা নিজের ব্যাগ তুলে নেয়, তখন ওর চোখে পরিবর্তন দেখতে পাওয়া যায়। ওর নর্মাল চোখ দুটো লাল হয়ে যায়, কিন্তু তারপর যখন ও রবির দিকে ঘুরে তাকালো তখন আবার সেটা নর্মাল হয়ে যায়। ও হালকা স্মাইল করতে করতে বলল, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি যদি না থাকতেন তাহলে। ইটস ওকে, কিন্তু যদি তোমার খারাপ না লাগে তাহলে তুমি আমাদের বাড়িতে থাকতে পারো। তোমার বয়ফ্রেন্ডকে ওখানে রেখে নাও। কিন্তু আপনার ফ্যামিলি? আরে সে নিয়ে চিন্তা করো না, আমার ওয়াইফ খুব বুদ্ধিমতী মেয়ে, কোনো টেনশন হবে না। আপনি খুব ভালো মানুষ। হাই রবি। রবি জয়া এর নাম তৃষা। এর পেরেন্টস জোর করে এর অন্য কোথাও বিয়ে করাতে চেয়েছিল। এর সাথে বাড়ি থেকে পালানোর সময় জঙ্গলে দেখা হয়েছিল, তাই আমি একে এক রাতের জন্য এখানে বাড়িতে নিয়ে এলাম। সকালে এর বয়ফ্রেন্ড একে আনতে চলে আসবে। আর তৃষা এই আমার স্ত্রী। হ্যালো হ্যালো, ভালো করেছো যে তুমি ওকে নিজের সাথে নিয়ে এসেছো। এসো না, ভেতরে এসো। আর তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে নাও, আমি খাবার গরম করে দিচ্ছি। অনু আর অমলও খাওয়ার জন্য অপেক্ষা করছে। যাও। রবি প্রথম ভুল তখন করেছিল যখন ও এক অজানা মেয়েকে লিফট দিয়েছিল, আর ওর দ্বিতীয় ভুলটা ছিল যখন ওই মেয়েটাকে নিজের বাড়ির অবধি নিয়ে আসে। এটা করে রবি নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সমস্যায় ফেলে দিয়েছিল। হাই বাচ্চারা, হাই। চলো খাওয়া শুরু করো, তাড়াতাড়ি খেয়ে নাও বাচ্চারা, নাহলে আমি খেয়ে নেবো। হ্যাঁ মা, ওই আন্টিটা ভালো নয়। কেন, কি হয়েছে? মা, ওই আন্টিটা না একটা ডাইনি। অনু, অমল এরকম কথা বলে না, উনি আমাদের অতিথি, তাই না? না মা, দিদি ঠিক বলছে, ও চোখ। শোনো, এবার অনেক হয়েছে, শুয়ে পড়ো। ওফো, এই লাইটটাকেও এক্ষুনি যাওয়ার ছিল। বাইরে তো সবার বাড়িতেই লাইট আছে, শুধু আমাদের এখানেই লাইট নেই। মনে হয় ফিউজ ঢিলা হয়ে গেছে, আমি একটু দেখে আসছি। রবি যাওয়ার জন্য উঠতে লাগলো, আর তখনই মৃত্যুর খেলা শুরু হয়ে যায়। লাইট ছাড়াই সিলিং ফ্যান স্পিডে চলার কারণে সবাই ঘাবড়ে যায়। রবি, একটু দেখো তো এই পাখাটা লাইট ছাড়াই কিভাবে চলছে। আমি তো কিছু বুঝতেই পারছি না, কি হচ্ছে এই সব। বাচ্চারা ঠিক বলেছিল তোমাদের দুজনকে, আন্টি একটা ডাইনি।
আর এখন এই ডাইনি আন্টি তোমাদের সবাইকে খেয়ে ফেলবে। লোকেদের সাহায্য করা খুব ভালো কথা, কিন্তু অজানা যাকে তাকে অতিথি বানিয়ে ঘরে কখনো আনা উচিত নয়, কারণ যে কেউ যখন খুশি খুনি অতিথি হয়ে আপনার পরিবারকে শেষ করে দিতে পারে। অভিষেক, তুমি বলবে এবার এত রাতে আমাকে নিয়ে তুমি কোথায় যাচ্ছ? একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, সেটাই দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। সারপ্রাইজ গিফট? আরে সে তো তুমি আমাকে বাড়িতেও দিতে পারতে। সব গিফট বাড়িতে গিয়ে দেওয়াটা সম্ভব নয় মাই ডিয়ার। কিছু গিফট খুব স্পেশাল হয়, সেগুলো সেখানে দেওয়া সম্ভব যেখানে যেগুলো দেওয়া সম্ভব। কিন্তু সেটা কি গিফট অভিষেক? আমার এবার ঘুম পাচ্ছে। বিশ্বাস করো আমার, যখন তুমি আমার গিফটটা দেখবে না, তখন তোমার ঘুম একেবারে ছুমন্তর হয়ে যাবে। চলো দেখা যাক আমার ঘুম ছুমন্তর হয় নাকি আমি তোমার ঘুম ছুমন্তর করি। এই নাও আমার প্রেমিকা, এসে গেছি আমাদের গন্তব্যস্থলে, নেমে পড়ুন। বাহ, কি সুন্দর একটা বাংলো। পছন্দ হয়েছে? শুধু আমার কেন, এটা তো সবারই পছন্দ হবে। তাহলে এই বাংলোতে তুমি তোমার সারপ্রাইজ গিফট লুকিয়ে রেখেছো? লুকিয়ে রাখিনি, ওই সারপ্রাইজ গিফট তো আমি তোমাকে দিয়ে দিয়েছি। মানে? নো 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 নো, তুমি বলছো যে এই বাংলোটা? 100%। এই দেখো চাবি, গেট খোলো। তুমি সত্যি বলছিলে? আমার ঘুম তো সত্যি ছুমন্তর হয়ে গেছে। ওয়াও! বাংলো কেনার আনন্দে আমি কালকে 2-3 জনকে ছোট একটা গ্যাদারিং এ ডেকেছি। খুব ভালো করেছো। অভিষেক, অনেক দেরি হয়ে গেল, এখন অবধি তো কেউই এলো না। মনে হচ্ছে খারাপ আবহাওয়ার কারণে সবাই মন বদলে নিয়েছে। এমনিতে এই জায়গাটা শহর থেকে অনেক দূরেও তো পড়ে গেছে। এই আবহাওয়া বদলে যাক বা মানুষ বদলে যাক, আমরা তো কখনো বদলাবো না। আসবো না কি করে হতে পারে? আসুন পূজাদি, চলো, কেউ তো এলো, ওয়েলকাম। মিমি, এনার নাম হলো পূজা। 2টো বাংলো ছেড়ে 3য় বাংলো এনারই, আর এই বাংলোটা আমি এনার থেকেই কিনেছি। এই নতুন আর সুন্দর বাংলোর মালকিনকে অনেক অনেক শুভেচ্ছা। এত সুন্দর শুভেচ্ছার জন্য থ্যাংক ইউ সো মাচ। অভিষেক, আই থিঙ্ক আর কেউ আসবে না মনে হয়, আমাদের কেক কেটে নেওয়া উচিত। চলো। চলো। এই লাইটগুলোর কি হয়ে গেল? ডোন্ট ওয়ারি, কখনো কখনো হয়ে যায়, ওয়ারিং চেঞ্জ করিয়ে নিও। ভোলা, আমার ফোনটা বাথরুমে রাখা আছে, তাড়াতাড়ি নিয়ে এসো, তাতে ইলেকট্রিশিয়ানের নম্বর আছে, এক্ষুনি কল করছি। না না, এটা হতে পারে না। এই ভোলা এখন অবধি এলো না কেন? 1 মিনিট, এক্ষুনি আসছি। আজকেই মেরে ফেলো একে। পাগল হয়ে গেছো নাকি? এত তাড়াতাড়ি নয়, একটু সময় চাই আমার, সবকিছু প্ল্যানিং মতো হবে।
সময় কোথাও এত বেশি না পেরিয়ে যায় যে সময় সব ভেস্তে যায়। ভোলা, ভোলা, কোথায় তুমি? ভোলা, ভোলা, কোথায় তুমি? কোথায় চলে গেল এ? ভোলা, ভোলা, কোথায় তুমি? অভিষেক, অভিষেক, ওই ভোলা ভেতরে কোথাও নেই। হোয়াট? আরে ভেতরেই তো গিয়েছিল, আমি দেখে আসছি। বাদ দিন না স্যার, পালিয়ে গেছে হবে। 1 নম্বরের চোর ওই ভোলা। ম্যাডামের রুমে যদি ও দামি কিছু দেখে ফেলে তাহলে এতক্ষণেও নিয়ে পালিয়ে গেছে। কিন্তু রুমের ভেতরে এমন কোনো দামি জিনিস ছিল না। কাম অন মিমি, আই থিঙ্ক হি ইজ রাইট। 50,000 ক্যাশ আমি রুমের ভেতরেই রেখেছিলাম, মনে হয় সেটাই চুরি করে পালিয়ে গেছে। আমার হিসেবে 50,000-এর জন্য কোনো লোক আপনার থেকে দূরে চলে গেল, তাহলে বাড়ির জন্য এটা গুড লাক। এবার তাড়াতাড়ি কেকটে খাবার টাবার খাওয়াও ভাই, যাতে আমিও বাড়ি যেতে পারি আর আপনাদেরকেও পার্সোনাল টাইম দিতে পারি। আপনি না খুব জলি স্বভাবের। এই নিন। মিমি, আমার অফিসের কিছু কাজ আছে, আমি হলে বসে করে নেব, তুমি শুয়ে পড়ো। ওকে। এসব সত্যি হয়েছিল নাকি খারাপ কোনো স্বপ্ন ছিল? অভিষেক, তুমি এখানে? আমি ভাবলাম তুমি অফিস চলে গেছো। আরে হ্যাঁ, আমি অফিসেই যাচ্ছিলাম, কিন্তু পূজাদের ফোন এসে গেল যে ওনার ব্যালেন্সটা এখনই দরকার, তাই এখানেই চলে এলাম। এবার তোমরা দুজন কথা বলো, আমি এবার বেরিয়ে যাই। পূজাদি, আপনাকে কিছু জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। কাল আমার এমন মনে হয়েছিল যেন নিচে থেকে কেউ বিছানায় খটখট করছে, কিন্তু নিচে দেখলাম তো ওখানে কিছু ছিল না। ওই বাংলোতে কোথাও কোনো খারাপ আত্মার বাস নেই তো, যে কারণে আপনি ওটা বিক্রি করে দিলেন? খারাপ আত্মা? আমার বিশ্বাস হচ্ছে না মিমি। এই নতুন যুগেও তুমি এরকম ভূত প্রেতের ব্যাপারে বিশ্বাস করো? বিলিভ মি, ওখানে তুমি কোনো ভ্রম দেখেছিলে। এরকম কোনো ব্যাপার নেই। আমি তো কত বছর ওখানে থেকেছি, আর আমি ওই বাংলোটা এই জন্য বিক্রি করলাম কারণ আমি দুটো বাংলোর মেনটেনেন্স হ্যান্ডেল করতে পারছিলাম না। ইউ নো না, আমার হাজব্যান্ড মিসিং হয়ে যাওয়ার পর আমি ফাইন্যান্সিয়ালি একেবারে ভেঙে পড়েছিলাম। পুলিশও গিভ আপ করে দিয়েছে। সবাই বলছে যে ও হয়তো আর এই পৃথিবীতে নেই। ওহ, আই এম সরি। কোনো ব্যাপার না, আমি চা নিয়ে আসছি। আবার অন্য কোনো সময়, এখন আসছি। হ্যাঁ অভিষেক, কতক্ষণ লাগবে তোমার আসতে? সরি यार, আমাকে একটা ক্লায়েন্টকে আনতে শহরের বাইরে যেতে হবে, তাই একটু লেট হয়ে যাবে। তুমি শুয়ে পড়বে। কি অভিষেক, কত মন দিয়ে রান্না করলাম এই ভেবে যে দুজনের সাথে খাবো। আই নো বাবা, কিন্তু কাজ তো কাজ হয়। আমি সোনুকে ওখানে পাঠিয়ে দেব। বাই। কি হলো, প্রেম করে কি মন ভরেনি যে বাড়ি পৌঁছেই ফোন করে ফেললে? স্ত্রী যদি দেখে ফেলে তখন? ও আর কখনো দেখতে পাবে না।
মেরে ফেলেছি আমি ওকে। কি? কিন্তু কখন, কিভাবে? তুমি তো সময় চেয়েছিলে, তাহলে এইসব হঠাৎ? বাড়িতে চলে এসো। সোনু, সোনু, তাড়াতাড়ি এসো সোনু। এ তো ম্যাডামের আওয়াজ লাগছে। কি হয়েছে ম্যাডাম? সোনু, বেডের নিচে কেউ আছে। না, এটা হতে পারে না। কি হলো সোনু? কি হতে পারে না? ম্যাডাম, ও ফিরে এসেছে ম্যাডাম। ও কে? মিমি, কি হলো? মিমি, কি হয়েছে? অভিষেক, থ্যাংক গড তুমি এসে গেছো। বেডের নিচে ভূত আছে। ও সোনুকে নিচে টেনে নিয়েছে। আমি নিজের চোখে দেখেছি অভিষেক। দাঁড়াও দাঁড়াও, আমি দেখছি। না অভিষেক, তুমি নিচে যেও না, নাহলেও তোমাকেও টেনে নেবে। মিমি, ভয় পেও না, ভূত প্রেত কিছু হয় না, বিশ্বাস রাখো আমার উপর। মিমি, বাঁচাও আমাকে, বাঁচাও। অভিষেক, অভিষেক! কে তুমি? আমাদের সবাইকে কেন মারছো? কি ক্ষতি করেছি আমরা তোমার? ভয় পেও না, আমি তোমাকে মারবো না মিমি। আমি তাদেরই মারবো যারা আমাকে মেরেছিল। কে তুমি? আমার নাম গৌরব। পূজা আমার স্ত্রী ছিল। তোমার স্বামী আর পূজার মধ্যে অ্যাফেয়ার চলছে, আর আমি এই কথাটা জানতে পেরে যেতে ওই ভোলা আর সোনুকে দিয়ে এরা আমাকে মেরে বেডের নিচে পুঁতে দিয়েছিল। ভোলা আর সোনুকে মেরে প্রতিশোধ নিয়ে নিয়েছি, আর এখন এর আর পূজার মরার পালা। না না, মিমি, মিমি, ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে। ও এরকম কিছুই হয়নি। অভিষেক, তুমি এর সঙ্গে? তুমি তো বলেছিলে যে তুমি একে মেরে ফেলেছি। গৌরব? ফোন অভিষেক নয়, আমি করেছিলাম তোমাকে। ঠিক সময় এসে গেছো। তোমরা দুজন এবার একসাথে মরবে। গৌরব, আমাকে ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমি নয়, অভিষেক মেরেছিল। না গৌরব, ও মিথ্যে কথা বলছে। আমি নয়, এই তোমাকে মেরেছিল। আমি জানি তোমাকে কে মেরেছিল। তোমরা দুজনেই মরবে। তুমি ভয় পেও না মিমি, সব সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে। তোমার কিচ্ছু হবে না। আসছি। আজকে মাত্র এই কটাই কাঠ পেলাম, কালকে এই কয়েকটা কাঠ দিয়েই চালাতে হবে। আজ তো জঙ্গলটা একেবারে নিস্তব্ধ লাগছে। হে আমার ভোলে বাবা, রক্ষা করো। বাড়িতে গিয়ে আমি স্নান করেই আপনাকে প্রসাদ দেব, তারপর কিছু খাবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হে ভগবান, এ কিসের শব্দ? এ তো খুবই ভয়ঙ্কর। তাড়াতাড়ি এখান থেকে পালা রঘু। তুমি কে? কে তুমি? আমি হলাম ভূত। ভূত?
ভূত ভাই দেখো, আমি কিছুই করিনি। জঙ্গল থেকে শুধু কাঠ কেটেছি। তুমি যদি চাও তো সব কাঠ রেখে দাও, কিন্তু আমাকে যেতে দাও। আমি জানি এটা যে তুমি কিচ্ছু করনি, কিন্তু কি করব, সবই আমার এই পেটের দোষ। আমায় আমার খিদে মেটানোর জন্য তোমাকে খেতেই হবে। ভূত ভাই, এই রাবণের মতো হেসে ভয় দেখিও না, আমাকে এখান থেকে যেতে দাও। দেখো, বাড়িতে আমার স্ত্রী আমার জন্য অপেক্ষা করছে। আরে পাগল আছিস নাকি তুই? স্ত্রী বাড়িতে বরের আসার জন্য অপেক্ষা করে না। তো কার জন্য করে? ছাগলের, যাকে সে প্রতিদিন কেটে খায়। আমি তো তাই তোকে মেরে তোর এই দুঃখী জীবন থেকে তোকে মুক্ত করে দেব। না ভূত ভাই, আমি আমার মায়ের দিব্যি দিয়ে বলতে পারি যে আমার স্ত্রী এরকম নয়। ও তো ততক্ষণ কিছুই খায় না যতক্ষণ না আমি বাড়িতে যাই। আর এমনিতেও যতক্ষণ না এই কাঠগুলো নিয়ে আমি ওই মালিককে বিক্রি করছি, ততক্ষণ বাড়িতে খাবার কিছুই থাকবে না। আমরা স্বামী স্ত্রী সাধারণ মানুষ ভাই, আমরা আগে থেকেই মরে রয়েছি। আমায় ছেড়ে দাও ভূত ভাই। তোর গল্পটা তো অনেক ভয়ঙ্কর, আমার থেকেও অনেক ভয়ঙ্কর। তাও কি করব, ভূত যদি তোমার সঙ্গে বন্ধুত্ব করে তাহলে খাবেটা কি? আরে তো বলো না ভূত ভাই, তুমি যদি ঘাস খেতে চাও তাহলে আমি এখনই কেটে নিয়ে আসছি, সারা মাস চলে যাবে। আরে বোকা হাঁদা একটা, একটু পড়াশুনো করিসনি? একটা কথা ছিল। কিন্তু এটা তো ভূত ভাই কথার কথা যে ঘোড়া ঘাসের সঙ্গে বন্ধুত্ব করলে খাবেটা কি? আরে পাগল, এখানে ঘোড়া হলাম আমি। কিন্তু তুমি তো ভূত। আরে এই মানুষ, আমাকে তুই বিরক্ত করিস না। আমি প্রথম থেকেই পরিশ্রান্ত। আমার এখন খিদে পেয়েছে, আমি তোকে ছাড়তে পারবো না। ক্ষমা করিস আমায়। এই ভূত তো আমাকে খেয়েই ফেলবে। যদি ওকে খাবার লোভ দেখাই তাহলে বেঁচে যাব। এক মিনিট ভূত ভাই, আমার কথা শোনো, তারপর যদি চাও আমাকে তুমি খেয়ে নিও। তাড়াতাড়ি বল। তুমি যদি আমাকে ছেড়ে দাও তাহলে রোজ তোমার জন্য খাবার নিয়ে আসবো, মায়ের দিব্যি বলছি। ডিলটা তো ভালোই মনে হচ্ছে, কিন্তু যদি তুই না আসিস তবে? আমি তোমাকে আমার বাড়ির ঠিকানা দিয়ে দিচ্ছি ভূত ভাই। আমি যদি না আসি তাহলে তুমি আমার বাড়ি এসে আমাকে আর আমার স্ত্রীকে খেয়ে ফেলো। তোর কথা তো ঠিকই, কিন্তু আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। শোন, যদি তুই আমার খিদে মিটিয়ে দিস তাহলে আমিও তোকে এমন কিছু দেব যাতে তোর এই দুঃখ কয়েকদিনের মধ্যেই দূর হয়ে যায়। বল, কি বলছিস? আমি তো বলেই দেব, কিন্তু তুমি কি করে জানলে যে আমি খুব গরিব? আরে যেসব মানুষ বনের গাছ কেটে কাঠ বেচে সংসার চালায়, তারা কি কোনো রাজা মহারাজা হবে নাকি? কথা বলছে। কিন্তু হ্যাঁ, একটা কথা মনে রাখিস, কাল যদি তুই খাবার না আনিস তাহলে তুই আর তোর বউ দুজনেই শেষ। ঠিক আছে রাবণ ভাই, মানে ভূত ভাই, আমি বুঝতে পেরেছি। আমি অবশ্যই কালকে খাবার নিয়ে আসবো। ঠিক আছে, যা। কিন্তু এখন কি কিছু খাবার দাবার আছে তোর কাছে? হ্যাঁ, আমার কাছে চানা আছে। ঠিক আছে, তাই দে ভাই। আজ এটা দিয়েই কাজ চালিয়ে নি, কিন্তু কাল কিন্তু একদম, হ্যাঁ, যা এখন। চানাটা ভালোই। আচ্ছা ঠিক আছে ভূত ভাই, খুব বাঁচা বেঁচে গেছি। তারপর কি হলো? আরে তারপর আবার কি হবে, বেঁচে গেছি। না হলে তো ওই ভূত আজকে আমাকে মেরেই ফেলতো। আরে সেসব তো ঠিক আছে, এখানে এখন আমাদের দুজনেরই খাবার জুটছে না, ওকে কি করে খাওয়াবো? তুমি চিন্তা করো না, আমি কিছু ভেবে রেখেছি। অনেকদিন ধরেই তোমরা খুব জ্বালাতন করছিলে আমাদের সব খাবারও খেয়ে নিতে। এবার দেখো তোমরা কেমন শাস্তি দিই আমি তোমাদের। আরে এখানে কার সাথে কথা বলছো? ভূত ভাইয়ের খাবারের সঙ্গে। আমি ঠিক জানতাম তুমি খুব বুদ্ধিমান, তাই তো তোমাকে বিয়ে করেছি আমি।
আমি খুব ভালো করেই জানি তুমি আমার রক্ত খাওয়ার আগে আমাকে বাটার লাগাচ্ছ, কিন্তু ঠিক আছে, আমার স্ত্রী বলে কথা। এক্ষুনি আসছি ভূত ভাইকে এটা খাইয়ে, তারপর আমি তোমার ব্যবস্থা করছি। ভূত ভাই, এই নাও, তোমার জন্য খাবার এনেছি। ভূত ভাই, আমি কি যাব? আমি তোর এই দায়িত্ব বোধে খুব খুশি হয়েছি। এই নে তোর পুরস্কার। সোনার মুদ্রা? এরপর থেকে তো আমাকে আর কষ্ট করতে হবে না। ধন্যবাদ ভূত ভাই। আমি কালকে খাবার নিয়ে আবার আসবো। হ্যাঁ, কালকে আমি আবার আসবো। কালকে আবার আসবো। এই যে সুন্দরী, এই দেখো সোনার মুদ্রা। আর আমাদের কোনো কষ্ট থাকবে না, আমরা বড় লোক হয়ে যাব। কিন্তু কে দিল? আরে কে দেবেটাকে? ভূত ভাই দিয়েছে। আসল তো? সোনার আসল এটা। মানুষ বোকা বানাতে পারে, ভূত নয়। ছাড়ো এসব, তুমি উনুন জ্বালাও, আমি সোনার দোকানে এটা বিক্রি করে কিছু খাবার নিয়ে আসি। আচ্ছা শোনো, তুমি বাজার থেকে গঙ্গা জল কিনে এনো, আর সব সময় তোমার কাছেই রেখো, যাতে কোনো অশুভ ছায়া তোমার চারপাশে না ঘোরে। ঠিক আছে। নমস্কার মালিক। হ্যাঁ, নমস্কার নমস্কার। ব্যাপার কি রঘু তোমার? বলো, কিভাবে সেবা করতে পারি তোমার? দেখুন মালিক, আসলে একটা ব্যাপারে আমাকে আসতে হলো। আর এই গরিব লোকটা স্বর্ণমুদ্রা আবার কোত্থেকে পেল? লোকটা জঙ্গলে কোনো গুপ্তধন পেয়ে যায়নি তো? ঠিক আছে, ওকে টাকা দিয়ে দিই, তারপরে খোঁজ নেব। এটা কোথা থেকে পেলে তুমি? কোনোভাবে চুরির মাল তো নয়? আরে না মালিক, এটা চুরির নয়, এটা সততার পুরস্কার। আপনি টাকা দিন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই দেব। এখন একে সঠিক দাম দিয়ে দিই, পরে আমি দেখব যে স্বর্ণ মুদ্রাটাও পেল কোত্থেকে। আচ্ছা মালিক, আমি চলি। কি গো, এই দেখো কি এনেছি আমি তোমার জন্য। সারা মাসের চাল ডাল মশলা আর মিষ্টি নিমকি। আর এই দেখো, তোমার শাড়ি ছিঁড়ে গিয়েছিল না? আর হ্যাঁ, গঙ্গা জলও আমি কিনে নিয়েছি, যেটা সব সময় নিজের কাছে রাখবো। আমি জানতাম একদিন তুমি আমার সমস্ত ইচ্ছা পূরণ করবে, তাই জন্যই তো তোমায় আমি বিয়ে করেছি। আচ্ছা, এবার কিছু রান্না করো, খুব খিদে পেয়েছে। কালকে সকালে কাজে বেরোতে হবে। আমি বরং গাছে উঠে লুকিয়ে থাকি, ওখান থেকেই রঘুর ওপর নজর রাখবো। কি গো, আমি এগুলো ভূত ভাইকে খাইয়ে আসছি। এখন আবার চললো কোথায়? ধাওয়া করতে হবে। ভূত ভাই, এই নাও খাবার নিয়ে এসেছি, তাড়াতাড়ি এসো, তাজা খাবার। ঠিক সময় এসেছিস তুই ভাই, আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। খুব জোরে খিদে পেয়েছে আমার, দে খাবার দে। এই যে রঘু,
আমি থাকতে তুমি পাবে সোনা। ওই সোনা হলো আমার, শুধু আমার। চলো এখন ওই মুদ্রা দিয়ে দাও আমায়, তাহলে আমি তোমায় প্রাণে মেরে ফেলবো। দিয়ে দাও আমায়। মালিক লোভের বশে আমার পিছু নিয়েছিল। যদি কালকে অন্য কেউ জানতে পারে তাহলে সেও আমার পিছু নেবে। আর কতদিন আমি ভূতের সঙ্গে এইসব করতে থাকবো? যদি কোনোদিন ভূতকে খাবার না দিতে পারি তাহলে ও তো আমাকেই খেয়ে ফেলবে। যাই হোক না কেন, এই সমস্যা থেকে বের হতে আমাকে কোনো না কোনো উপায় বের করতেই হবে। আরে হ্যাঁ, আমার কাছে তো গঙ্গা জল আছে, যা থেকে ভূত ভাই মুক্তি পেতে পারে। কি ভাবছো রঘু? তুমি ওই স্বর্ণমুদ্রা আমায় দেবে নাকি প্রাণে মরবে? আরে মালিক, আপনি আমাকে মেরে ফেললে মাত্র একটা সোনার মুদ্রাই পাবেন। যদি আপনার অনেক মুদ্রার প্রয়োজন হয় তাহলে আপনি ভিতরে গিয়ে নিয়ে নিন। ভিতরে গিয়ে বলুন। ভেতরে গিয়ে আবার কি বলবো? বেশি কিছু না, আপনি শুধু গিয়ে বলবেন আমি হলাম ভোজন, আমাকে মুদ্রা দাও। আমি বললেই স্বর্ণমুদ্রা পেয়ে যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি পেয়ে যাবেন। আর হ্যাঁ, এই জলটাও রেখে দিন। খুব শিগগিরই আমি অনেক সোনার মালিক হব। মনের ভেতরটা একেবারে আনন্দে ফুটছে। আমি তোমার ভোজন, আমায় স্বর্ণমুদ্রা দাও। ভোজন রঘু পাঠিয়েছে নাকি? হ্যাঁ, রঘু আমার পাঠিয়েছে। এবার আমার স্বর্ণমুদ্রা দাও, না হলে আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। আচ্ছা, তুই আমাকে মারবি? তোর দেখাচ্ছি মজা। আয় তুই আমার পেটে বিশ্রাম কর। এটা কি হচ্ছে? এটা কি? আমার শরীর জ্বলে যাচ্ছে কেন? কাজ হয়ে গেছে, লোভী মালিকও মারা গেছে আর ভূতও মুক্তি পেয়ে গেছে। এবার আমি মন দিয়ে পরিশ্রম করে অনেক আয় করব। আজকাল আমি অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছি। এরকম চলতে থাকলে তো আমার আলুর ক্ষেত নষ্ট হয়ে যাবে। তাড়াতাড়ি গিয়ে জল দিয়ে আসি। ওরে বাবা রে, আমার কোমর। কেউ ঠিকই বলেছে, চাষ করা খুব সহজ কাজ নয়। সব আলুর গাছে ভালো করে জল দিয়ে দিয়েছি। এইবার তো অপেক্ষা শুধু ভালো ভালো আলু ফলনের। তারপর আমি সবাইকে এই আলু খাইয়ে নিজের বশে করে ওদের মাধ্যমে পৃথিবীর সবথেকে সুন্দরী স্ত্রী হয়ে উঠব। আমি তো ফসলে জল ভালো করেই দিয়েছি, আলুতে যেন সেগুলো ভালোভাবেই যায়। আরে বাহ, আলুগুলো তো দারুণ ফলেছে, একদম সোনার মতো চকচক করছে। এইবার হব আমার উদ্দেশ্যে সফল।
আলু নেবে? তাজা তাজা আলু, বড় বড় আলু, ছোট ছোট, সব রকমের আলু নিয়ে যাও। খুব কম দামে আলু নিয়ে যাও। এত রাতে আবার কে আলু বিক্রি করছে? আলু নিয়ে যাও, আলু। জঙ্গলে পাবে পুরনো ভাল্লুক, আর আমার কাছে পাবে তাজা আলু। আরে দিদি, তুমি এত রাতে আলু বিক্রি করছো? কি করব বৌদি, আমাদের ডাইনিদের মানে আমি বলছি আমাদের মতো গরিব যারা, তাদের তো রাতেই সময় হয়, তাই না? ও আচ্ছা, কত টাকা কিলো? 50 টাকায় 4 কিলো। কিন্তু আমার কাছে তো 50 টাকা নেই। যত আছে তাই দিয়ে দাও। দিয়ে তো দিতাম, কিন্তু আমার কথায় কিছু মনে করো না। তুমি আলু বেশি দামে বিক্রি করছো। কি বৌদি, তোমার বেশি মনে হচ্ছে, তাহলে 25 টাকা দিয়ে দাও। তুমি খুশি থাকো, ব্যাস। 25 নয়, পুরো 20 টাকা দেব। যদি দিতে চাও দাও, না হলে তুমি তোমার আলু নিয়ে চলে যাও। বলো কি বলছো? কি আর বলবো বৌদি, আমার তো তোমার ব্যবহার খুবই ভালো লাগছে। তুমি এক কাজ করো, তুমি 20 টাকায় 4 নয় 5 কিলো নিয়ে যাও। মনে হচ্ছে এই মেয়েটা খুব বোকা, নয়তো 200 টাকার আলু 20 টাকায় বিক্রি করছে। যাক, আমার কি, ওর মন বদলে যাওয়ার আগেই আমি আলুটা নিয়েই নিই। কি ভাবছোটা কি বৌদি, ওজন করে দিয়ে দি? হ্যাঁ হ্যাঁ, ওজন করো, ওজন করো। এই নাও বৌদি, আলু নিয়ে যাও। আর এই নাও তোমার টাকা। মোহন আজ আলুর তরকারি বানাতে বলেছে। তাড়াতাড়ি রান্না করে জামা কাপড়টা ধুয়ে নেব। হে ভগবান, বাড়িতে তো একটাই আলু আছে, এই একটা আলু দিয়ে কি করে রান্না করব? বাজার যেতে আসতে অনেক সময় লাগবে। আজ তো ও খুব রাগ করবে আমার ওপর। কি করব, কি করি? শালুকে জিজ্ঞেস করি, যদি ওর কাছে আলু থাকে তাহলে কাজ হয়ে যাবে। শালু, শালু, একবার শোনো তো। শালু, শালু, শালু। দরজা তো খোলা, তাহলে বাইরে আসছে না কেন? মনে হচ্ছে বাথরুমে আছে। আরেকবার ডাকি, শালু। ভেতরে গিয়ে দেখি বড়। আরে শালু, আমি কতক্ষণ ধরে ডাকছি, কিন্তু তুমি এত মন দিয়ে টিভি দেখছো যে আমার ডাকে সাড়াই দিলে না। সরি মালা, আমি শুনতে পাইনি গো। কি চাই তোমার? আরে মোহন আজকে আলুর তরকারি রান্না করতে বলেছিল, বাড়িতে আলু শেষ হয়ে গেছে। তোমার কাছে আলু আছে? শালুর কাছে সবসময় আলু থাকে। আমি একটু বেশি করেই আলুর তরকারি বানিয়েছিলাম, তুমি ওটাই নিয়ে যাও, তোমার সময়ও নষ্ট হবে না। আরে এটা তো খুব ভালো ব্যাপার। থ্যাংক ইউ শালু। শালুর আলুর জন্য নো থ্যাঙ্কস। তবে তরকারিটা নিয়ে যাওয়ার আগে একবার খেয়ে বলো কেমন হয়েছে। শালু, তরকারি তো খাবো, তবে একটা কথা বলো, তোমার চোখে কি হলো? কিচ্ছু নয়, আসলে জয় বাংলা হয়েছে। জয় বাংলা? জয় বাংলা এভাবে হয় নাকি?
কেন? তোমার কখনো জয় বাংলা হয়েছে যে জানবে? না গো, আমার তো হয়নি, কিন্তু না হয়ে থাকলে চলো শালুর আলু টেস্ট করো আর বাড়ি গিয়ে তোমার স্বামীর সেবা করো। আচ্ছা আচ্ছা, টেস্ট করছি, এত চেঁচাস না। শালুর আলু ডাইনির ভালো সব এক, আমরা সবাই এক। মালা, খুব জোরে খিদে পেয়েছে, তাড়াতাড়ি একটু কিছু খেতে দাও আমাকে। আমি তো তোমাকে একটু আগেই রান্না করতে বললাম, রান্না করেছো? তোমার জন্য তো আমি চাঁদ তারা নিয়ে আসবো মোহন। আলুর তরকারি রান্না করা এমন কি ব্যাপার? এই নাও, এই নাও আলুর তরকারি। আরে আরে, রুটিও তো নিয়ে এসো, না হলে শুধু শুধু এটা কিভাবে খাবো? আজ তোমার প্রতিবেশী শালু এমন আলুর তরকারি বানিয়েছে যে 1 চামচ খেলে আর কিচ্ছু খেতে হবে না। ওসব তো ঠিক আছে, কিন্তু তোমার এই চোখে কি হয়েছে? আমার চোখে জয় বাংলা হয়েছে। এরপর তুমি বলবে জয় বাংলা তো এরকম হয় না। তখন আমি জিজ্ঞেস করব যে তোমার জয় বাংলা হয়েছে, তুমি তখন আমায় উত্তর দেবে যে হয়নি। তখন আমি তোমায় বলবো যে তোমার যখন জয় বাংলা হয়নি তাহলে তুমি কি করে জানবে যে জয় বাংলা কেমন হয়? তাহলে কেন এত কথা বলছো? আগে তরকারিটা খাও। আরে আরে, তোমার কি হয়েছে? কি গো, তোমারও তো জয় বাংলা হলো তাই না? তাহলে বলো, শালু ডালু ডাইনির ভালু সবাই এক, আমরা সবাই এক। এই তো দারুণ ব্যাপার। ধীরে ধীরে সবাই আমার বশে হয়ে যাবে। তাড়াতাড়ি যে কটা আলু বেঁচে আছে সেগুলোও বিক্রি করে ফেলি। আলু নিয়ে নাও, আলু ফ্রিতে, আলু নিয়ে নাও, সরকার থেকে আলু দেওয়া হচ্ছে, নিয়ে নাও। ফ্রি স্কিমের আলু নিয়ে নাও, আলু নিয়ে যাও, আলু। আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, আমাকেও দাও, একটু আমাকে দাও। আরে 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 আরে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তোমরা লড়াই করো না। তোমরা তো 3 জন আছো, 3 জনই ভাগাভাগি করে আলু নিয়ে যাও, তাহলেই হলো। সরকার থেকে দেওয়া জিনিসের ওপর তো সবারই অধিকার, তাই না? হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছো তুমি। ওরা আলু খেলেই আমার কাজ শুরু। আমার আলু কাজে দিয়েছে। এখন থেকে তোমরা সবাই আমার দাস। এইবার আমি যা বলবো তোমাদের সেটাই করতে হবে। আমি এই পৃথিবীর সবথেকে সুন্দর রমণী হতে চাই। সেই জন্য আমাকে 100 জন পুরুষের রক্ত দিয়ে স্নান করতে হবে। তাহলে যাও, 100 জন তরুণ যুবককে ধরে নিয়ে এসো। যাও। বাঁচাও, 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 বাঁচাও। দাঁড়া মূর্খ বাবা, তোর এত বড় সাহস, তুই আমার লোকেদের আটকাচ্ছিস। এর শাস্তি পাবি তুই। শাস্তি পাওয়ার জন্য তৈরি হয়ে যা।
জয় মহাকাল। কি করলি তুই বাবা? ওদেরকে আমার সম্মোহন থেকে বাইরে বের করে তুই আমার উদ্দেশ্য ব্যর্থ করলি। আর আমার 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 শরীর পুড়ছে কেন? থামা এটাকে, থামা বলছি, থামা, বন্ধ কর। যতক্ষণ মহাকাল এই সাধু বাবার সাথে আছে, কোনো ডাইনি, পেতনি, ভূত, প্রেত কেউ আমার কিচ্ছু করতে পারবে না। জয় মহাকাল। জয় মহাকাল। কথায় আছে যে বড় বড় শহরের বড় বড় অন্যায়ের কোনো শাস্তিই হয় না। যদি সেই অন্যায় কোনো গরিবের সাথে হয় তবে তার কোনো খবরই নেওয়া হয় না, কারণ বড় শহরে ছোট আর গরিব লোকের দাম রাস্তার ধুলোর থেকে একটুও বেশি নয়। এরকমই একটা অন্যায়ের কথা আমি আজ আপনাদের বলতে চাই। অনেক রাতে একজন উকিল তার সমস্ত কাজকর্ম শেষ করে নিজের বাড়ির দিকে যাত্রা করছিলেন। সে সময় তার পাশ দিয়ে অনেক দ্রুত বেগে গাড়ি চলে যাচ্ছিল। সেজন্য সে ফুটপাত দিয়ে হাঁটতে শুরু করে। চলতে চলতে হঠাৎ তার নজর ফুটপাতে পড়ে থাকা শুকনো লালচে রক্তের উপর গিয়ে পড়ল, আর সে ভয় পেয়ে গেল। আরে বাপরে, এ তো রক্ত মনে হচ্ছে। না না না, এত রক্ত হতে পারে না। মনে হচ্ছে কেউ পান খেয়ে ফেলেছে। কারা সব বাস করে এই শহরে? দেওয়ালে ফেলা হয়ে গেছে, এবার ফুটপাতে ফেলা শুরু করেছে। ফুটপাথের ওই অবস্থা দেখে উকিলের প্রচন্ড খারাপ লাগলো, আর সে আবার তার বাড়ির দিকে হাঁটতে লাগলো। কিন্তু কিছু দূর এগিয়ে গিয়ে সে আবার দাঁড়িয়ে পড়ল। ওর শরীর একটা লাঠির মতো আটকে গেল। ধীরে ধীরে ওর চোখ রাগে লাল হয়ে উঠল। কেউ পানের পিক ফেলেনি, এটা রক্তই। এর বিচার হবে, আমি এর বিচার করব। পরদিন সকালবেলা মদন আর পবন হাঁটতে হাঁটতে নিজেদের কলেজে যাচ্ছিল। যেতে 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 ওরাও সেই ফুটপাথে এসে দাঁড়িয়ে পড়ল যেখানে লাল রক্ত ছিল। কিন্তু এখন ওই রক্তের দাগ আরো অনেকটা মুছে গেছে। মানুষের পায়ের তলায় চাপা পড়ে সেটা প্রায় দেখা যাচ্ছে না বললেই চলে। আমি তোকে বলেছিলাম যে এই রাস্তা দিয়ে আসবো না। বাজে কথা বলিস না, রাতের কথা ভোলা এতটাও সোজা নয়। যা আমরা দেখেছি আর করেছি তারপর থেকে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে। বুঝতেই পারছি না যে কি করব। এবার আমাদের আর কিছু করার প্রয়োজন নেই। আমাদের যা কিছু করার ছিল সেটা আমরা রাতেই করে দিয়েছি, আর তার পরিণাম তো তুই দেখতেই পাচ্ছিস। আমরা এখনো সুরক্ষিত আছি। যদি কেউ সত্যিটা জানতে পেরে যায় তাহলে তখন আমাদের কি হবে? কেউ তো তখনই জানতে পারবে যখন আমাদের মধ্যে কেউ একজন তাকে ওই কথা বলবে। আমি তো কাউকে এই কথা বলবো না, কিন্তু আমার তোর উপরে সন্দেহ হচ্ছে। আসলে তোর পেটে কোনো কথাই থাকে না। আমিও কাউকে কিচ্ছু বলবো না, আমার তো সাহসই হবে না। ভালো কথা, কিন্তু দেখ আমরা যেটা করেছি তাতে কিন্তু কারোর কোনো কিচ্ছু যায় আসে না। শহরে এটা সাধারণ ব্যাপার, তাই এখন তুই ওই কথা এখানেই ভুলে যা। হ্যাঁ, হয়তো এটাই আমাদের জন্য ভালো হবে। ঠিক আছে, এখন চল, অনেকটা দেরি হয়ে গেল। দুজনে আবার কলেজের দিকে হাঁটতে শুরু করে। ওরা দুজন হেঁটে যাচ্ছিল, এ সময় ওদের সামনে একটি পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। ওরা দুজন প্রচন্ড ভয় পেয়ে যায়। পবনের তো ভয়ে পা কাঁপতে থাকে। সেই গাড়ি থেকে দুজন পুলিশের লোক নেমে ওদের সামনে এসে দাঁড়ায়। তোমরা দুজন কি পবন আর মদন? পবনের তো ভয়ে গলা দিয়ে আওয়াজই বেরোচ্ছিল না, সেজন্য মদন ওদের সাথে কথা বলে। আগে হ্যাঁ স্যার, আমি হলাম মদন আর ও হলো পবন। কি ব্যাপার স্যার, কি হয়েছে? তোমাদের দুজনকে আমাদের সাথে থানায় যেতে হবে। কিন্তু ব্যাপারটা কি স্যার, আমরা কি করেছি? এই সব কিছু থানায় গিয়েই তোমরা জানতে পারবে। চলো আমাদের সাথে। পুলিশের লোকেরা মদন আর পবনকে জোর করে গাড়িতে তুলে থানায় নিয়ে যায়। যখন ওরা থানায় পৌঁছয় তখন ওখানে ওই উকিল বসেছিল। পুলিশের লোকেরা ওদের দুজনকে সেই উকিলের সামনে বসায়। কি ব্যাপার স্যার, আপনি আমাদের এখানে কেন নিয়ে এলেন? আমি বলছি, পুলিশ 5টা লাশ পেয়েছে। 5টা?
হ্যাঁ, কি হলো? তোমরা এই লাশেদের ব্যাপারে কিছু জানো নাকি? না স্যার, আমি তো কিছুই জানি না। তোমরা যদি কিছু না জানো তাহলে আমাকে এটা বলো যে কালকে রাতে তোমরা দুজন কোথায় ছিলে? মদন আর পবন এমন ভাবে চুপচাপ রইল যেন উকিলের কথা তাদের কান অব্দিও পৌঁছচ্ছিল না। দেখো, চুপ করে থাকলে তোমাদেরই অসুবিধে হবে। পুলিশ তোমাদের দুজনকে সন্দেহ করছে, কারণ যেখান থেকে লাশ পাওয়া গেছে সেখানে একজন লোক কালকে রাতে তোমাদেরকে যেতে দেখেছিল। কে? সেটা আমি বলবো না। দেখো, আমি এখানে তোমাদেরকে বাঁচাতে এসেছি, তাই সবকিছু আমাকে খুলে বলো। আমি আপনাকে সব সত্যি কথাটা বলছি স্যার। না, আমি বলছি, তুমি চিন্তা করো না আর কোনো টেনশন করো না। মদন গতকাল রাতের পুরো গল্পটা পুলিশ আর উকিলকে বলল। কাল সন্ধ্যায় কলেজ থেকে বাড়ি আসার পরে আমরা বাইরে খেতে যাব ঠিক করি, কারণ কাল এই পবনের বার্থডে ছিল, তাই আমরা ভাবলাম বাইরে সেলিব্রেট করব, আর সেই জন্যই আমরা গিয়েছিলাম। আর খাবার খেয়ে আবার বাড়ি ফিরে আসি। তারপর গোটা রাত আমরা বাড়িতেই ছিলাম স্যার। ঠিক কথা বলছিস? হ্যাঁ স্যার। নিজেদের গাড়ি নিয়ে গেছিলে? না স্যার, ট্যাক্সি করে গিয়েছিলাম, আর আসার সময় ট্যাক্সিটা পুলের কাছে খারাপ হয়ে গিয়েছিল, সেই জন্য আমরা নিচে নেমেছিলাম। তখনই হয়তো কেউ আমাদের ওখানে দেখতে পেয়েছিল, আর ট্যাক্সি ঠিক হতেই 10-15 মিনিটের মধ্যেই আমরা ওখান থেকে চলে গিয়েছিলাম। কিছুক্ষণের জন্য কেউ কোনো কথা বলল না, আর এই নিস্তব্ধতা মদন আর পবনকে অস্বস্তিতে ফেলছে। ঠিক আছে, কালকে কোর্টে শুনানি আছে, এদেরকে সময় নিয়ে চলে আসবেন। ইয়েস স্যার। উকিল থানা থেকে বাইরে বেরিয়ে এলো, আর হঠাৎ ওর পা আটকে গেল। বিচার, সঠিক বিচার। পরের দিন কোর্টে শুনানি শুরু হলো। উকিল, পুলিশের লোক, মদন আর পবন সেখানে উপস্থিত ছিল। মাই লর্ড, এরা দুজন কলেজ স্টুডেন্ট, আর পুলিশ এদের দুজনকে সন্দেহ করছে যে এরা দুজন 5টা খুন করেছে। আমি ওদের উকিল, কিন্তু তবু আমি পুলিশ আর এই আদালতকে বলতে চাইছি যে আমি এই দুজনকে সন্দেহ করছি না, বরং আমি সম্পূর্ণ বিশ্বাসের সাথে বলতে পারি যে ওই 5টা খুন এরাই করেছে। উকিলের এই কথা শুনে ওরা দুজনই ভয় পেয়ে গেল। ওরা কিচ্ছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। উকিল ওদের দুজনের কাছে এসে দাঁড়ালো। আমি জানি সেদিন রাতে তোমরা দুজন তোমাদের গাড়ি নিয়ে বেরিয়েছিলে, আর ওই সমস্ত খুন তোমরাই করেছো। এবার তোমরা যদি সত্যি না বলো তাহলে আমি বলবো। আমি বলছি। পবন, না, চুপ কর। আমি এখন বলে ভয়ে বাঁচতে পারছি না। মদনকে চুপ করতে বলে পবন সমস্ত সত্যি কথা বলা শুরু করলো। সেদিন আমার জন্মদিন ছিল, সেজন্য আমরা বাইরে পার্টি করতে গেছিলাম, আর আমরা কারো ট্যাক্সি ধরে নয়, নিজের গাড়িতে গেছিলাম। গাড়ি মদন চালাচ্ছিল। বাড়ি ফেরার সময় আমরা অনেকটা মদ খেয়ে নিয়েছিলাম। আরে ভাই পবন, এই রাস্তার গর্তগুলো খুব সমস্যা করছে তো। আমার এই গর্তগুলোর জন্য বমি পাচ্ছে ভাই। একটু আস্তে চালা। না, আমার কাছে এর থেকেও ভালো আইডিয়া আছে। সেটা কি? দেখাচ্ছি। মদন গাড়িটা ফুটপাথের উপর তুলে নিয়ে দ্রুত চালাতে শুরু করলো। এবার আর কোনো গর্তই আমাদের স্পিড কমিয়ে দিতে পারবে না। গাড়িটা খুব জোরে চলছিল। সে সময় 4-5টা স্পিড ব্রেকার আমাদের গাড়ির তলায় আসে, আর হঠাৎ করে আমাদের গাড়িটা থেমে যায়। আমরা নিচে গিয়ে যা দেখলাম, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম। আমাদের গাড়ির তলায় স্পিড ব্রেকার নয়, ফুটপাতে শুয়ে থাকা 5টা গরিব লোক এসে গেছিল। ওদের সারা শরীর রক্তে মাখামাখি হয়ে গেছিল। এবার আমরা কি করবো মদন? আমরা খুন করে ফেলেছি। আমার খুব ভয় লাগছে রে ভাই, কি করবো? চুপ কর, চিৎকার করিস না। নেশা কেটে গেছে, আশেপাশে কেউ নেই, তাই একটা কাজ করি, এই সমস্ত লাশগুলোকে তুলে নিয়ে পাশের নালায় ফেলে দিয়ে আসি। তাছাড়া এই ভিখারিদের কেউই থাকে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। তারপর আমরা ওই ডেড বডিগুলো নিচে খালে ফেলে দিয়েছিলাম, আর গাড়ি নিয়ে ওখান থেকে পালিয়ে এসেছিলাম। পবনের কথা শোনার পর আদালত তাদের ফাঁসির সাজা শোনাল। পুলিশ যখন তাদের থানায় নিয়ে গেল, তখন উকিলও সেখানে উপস্থিত ছিল। আমি একা ওদের সাথে কথা বলতে চাই। পুলিশ ওদের 3 জনকে কিছুক্ষণের জন্য একা ছেড়ে দিল। আরে কে আপনি? কেন করলেন আপনি আমাদের সঙ্গে এসব? কারণ তোমরা আমার কাছেও দোষী। উকিলের বদলে যাওয়া গলা শুনে দুজনেই চমকে উঠল। আমি একজন LLB গ্র্যাজুয়েট ছিলাম, কিন্তু আমার কোনো চাকরি ছিল না, আমার রাতে শোয়ারও জায়গা ছিল না। তাই ওই ফুটপাতে ক্ষুধার্ত পেটে আমি ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু তোমরা ওখানে আমায় ঘুমোতে দাওনি।
আমি নিজেকে আর ওই গরিবদেরকে সঠিক বিচার দিয়েছি। এবার আমার কাজ শেষ হয়েছে। উকিলের শরীরটা আবার লাঠির মতো স্থির হয়ে গেল আর সে অদৃশ্য হয়ে গেল। মদন আর পবন সেটা দেখে থরথর করে কাঁপতে লাগলো।